মানুষ জীবনের একটা নির্দিষ্ট সময়ে গিয়ে একটা কাছের মানুষ খুঁজতে চেষ্টা করে। সেটা ছেলে হোক কিংবা মেয়ে, কথাটি উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার ধরেন ছেলে অথবা মেয়ে, যে কেউই ৮-১০টা প্রেম করলেও জীবনসাথী হিসেবে এমন একজনকে খুঁজে যে তার মনের সকল কথা বুঝতে পারবে, তার সুখ দুঃখকে দুজনে ভাগাভাগি করে নেবে। কিন্তু মনে মনে যেটা স্বপ্ন দেখি সেটা কি বাস্তবতায় সবসময় সত্যি হয়? না, কোনো কোনো সময় কালবৈশাখী ঝড়ের মতো একটু ওলট পালট হয়। প্রকৃতির নির্মমতার হার মেনে সারা জীবনের জন্য হারিয়ে যেতে হয় একে অপরের কাছ থেকে। ভালোবাসার পরিণতি রূপ নেয় বিষাদে। ঠিক এমন একটা গল্প নিয়ে ২০১৬ সালে নির্মিত হয়েছিল সনম তেরি কসম মুভিটি। দুঃখের বিষয় হচ্ছে মুভিটা সে সময় ফ্লপ হলেও ২০২৫ সালে নতুন করে রিলিজ দেওয়ার পর মানুষজন হুমড়ি খেয়ে মুভিটা দেখতে হলে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুরুতে এই মুভির হিরো ইন্দার কোর্টে বড় ধরনের একটা মামলা জিতে বের হচ্ছিল। সে একজন উকিল। মিডিয়া কর্মীরা তার কাছে ভিড় করে এই কেস সে কিভাবে জিতলো সেটা জানার জন্য। কিন্তু ইন্দার কোনো সাক্ষাৎকার না দিয়ে গাড়ি নিয়ে সরাসরি নিজের বাড়িতে ফিরে আসে। ইন্দার প্রচুর ড্রিঙ্কস করত। বাসা থেকে ড্রিঙ্কসের বোতল গ্লাস নিয়ে বাড়ির বাগানে যায়। বিশাল এক ফুল গাছের নিচে গিয়ে সে দাঁড়ায়। তখন গাছ থেকে অনেক ফুল তার উপর ঝরে পড়ে, যেন গাছ তাকে শুভেচ্ছা জানাচ্ছিল মামলায় জিতে যাওয়ার জন্য। ইন্দার এই গাছের মধ্যে তার জীবনের প্রিয় মানুষের নাম ও সময় লিখে রেখেছিল। সরস্বতী পরিহার, সময় ১৯৯৪ থেকে ২০১৫। গল্প তখন অতীতে চলে যায়। ইন্দার একা পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাকতো। ওই ফ্ল্যাটের ওপরের ফ্ল্যাটেই সরস্বতী তার পরিবারকে নিয়ে থাকতো। সরস্বতীকে সংক্ষেপে সারু বলে ডাকা হয়। সারু খুবই সাদা মাঠা ভদ্র একটা মেয়ে। খুব ছিমছাম নর্মাল জীবনযাপন করে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলা মেয়েদের মতো সে নয়। সারুর বাবা জয়রাম অনেক ধর্মভীরু একজন মানুষ, খুবই কট্টরপন্থী লোক সে। তার কথা অমান্য করার মতো সাহস কারও নেই। সারুর অনেকদিন ধরে বিয়ের কথাবার্তা চলছে। আজও আমেরিকা থেকে একটা ছেলে দেখতে আসার কথা, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে সারুর বিয়েটা ভেঙে যায়। সারু বারবার পাত্রপক্ষের কাছে রিজেক্ট হচ্ছিল। এটা তাকে খুবই কষ্ট দিত। সারুর বিয়ে হচ্ছিল না বলে তার ছোট বোনেরও বিয়ে হচ্ছে না, এটা নিয়ে পরিবারে বিশাল এক অশান্তি। এরপর সারু ও তার বাবা যার যার কাজে যাচ্ছিল। বাসা থেকে নিচে নামার সময় দেখতে পাই ইন্দার তার গার্লফ্রেন্ড রুবির সাথে নোংরামি করছে। এটা দেখে জয়রাম খুব রেগে যায়, এসব কি নোংরামি হচ্ছে। কিন্তু জয়রামকে কোনো পাত্তাই দেয় না তারা, তাই নিজেই লজ্জা পেয়ে চলে যায়। সারুও কোনো দিকে না তাকিয়ে সোজা চলে যায়। বাইরে আসার পর জয়রাম সোসাইটির লোকজনকে ইন্দারের কথা বলছিল। সমাজে এসব কি নোংরামি চলছে। লোকগুলো তখন বলে, আপনি ওই ছেলের কথা বলছেন? শুনেছি সে ১৩ বছর বয়সে মার্ডার কেসে জেলে গিয়েছিল, আর সে অনেক বড় বাপের ছেলে। তার কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে সে আইনের বিভিন্ন ধারা শুনিয়ে দেয়। ওই ছেলেটার আইন কানুন সম্পর্কে ধারণা অনেক, আমরা কি বা করতে পারি। যাই হোক, এরপর জয়রাম সারুকে লাইব্রেরির সামনে নামিয়ে দিয়ে অফিসে চলে যায়। সারু লাইব্রেরিতে চাকরি করে। তখন অভিমেনু নামের একজন সারুর কাছে বই ফেরত দিতে আসে। অভিমেনু তখন সারুর কাছে একটা হেল্প চায়। তার অফিসে একটা পার্টি আছে, কিন্তু সেখানে যে লোকের টেডি সাজার কথা ছিল সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তাই সারুকে টেডি সাজতে বলে। প্রথমে রাজি হতে না চাইলেও অভিমন্যু হাত ধরে তাকে অনুরোধ করে। সারু তখন না করতে পারে না। আর তাছাড়া অভিমন্যুকে সারু পছন্দ করে অনেক দিন থেকেই, সেটার দুর্বলতা তো রয়েছেই। এরপর অফিসের পার্টিতে সারু টেডি সেজে সবাইকে বিনোদন দেয়। পার্টি শেষে বিল্ডিং এর লিফটে করে সে নিচে নামছিল। তখন ইন্দারও লিফটের মধ্যে আসে, কিন্তু হঠাৎ করেই লিফট বন্ধ হয়ে যায়। অনেকক্ষণ পর্যন্ত লিফটে দুজন আটকে থাকে। প্রচন্ড গরমে ইন্দার ঘেমে যাচ্ছিল।
গরম সহ্য করতে না পেরে ইন্দার শার্ট প্যান্ট খোলা শুরু করে। তখন সারু নিজের মুখ খুলতে বাধ্য হয় আর বলে, বন্ধ করো এসব। ইন্দার সারুকে দেখে সরি বলে এবং নিজের পোশাক সে পরে নেয়। ইন্দার প্রথমে ভেবেছিল সে হয়তো কোনো ছেলে। এখান থেকে বের হওয়ার পর ইন্দার সারুর পিছু পিছু তার লাইব্রেরিতে যায়। সারুকে একটা বই সাজেস্ট করতে বলে তার জন্য। সারু বলে, কেমন বই? ইন্দার জানায়, ধরো কেউ 8 বছর জেল খাটার পর তার কেমন বই পড়া উচিত। সারু তখন নিজের পছন্দ মতো একটা বই চুজ করে তাকে দেয়। এরপর থেকে মাঝে মধ্যে ইন্দার সারুর কাছে বই নিতে আসতো এবং বই ফেরত দেওয়ার সময় প্রতিবারই লেটারে কিছু লিখে দিত, কিন্তু সারু কখনোই তার লেখা লেটার খুলেও দেখেনি। এরপর একদিন সারুকে এক ছেলে দেখতে আসে, কিন্তু সারুকে তার পছন্দ হয় না। এই নিয়ে সারু 10 বার ছেলেদের কাছে রিজেক্ট হলো, কারণ সে অনেক আনস্মার্ট সেকেলে। বিয়ে ভেঙে যাওয়াতে ছোট বোন কাভেরি সারুর সাথে ঝগড়া করে। সারুর জন্য কাভেরি তার বয়ফ্রেন্ড সঞ্জয়কে বিয়ে করতে পারছে না। সঞ্জয় আগামী মাসে আমেরিকা চলে যাবে। এই সময়ের মধ্যে যদি সারুর বিয়ে না হয় তাহলে কাভেরি সঞ্জয়কেও বিয়ে করতে পারবে না। সঞ্জয় তাকে ছেড়ে আমেরিকা চলে যাবে। সারু বোনকে প্রমিস করে, সঞ্জয় আমেরিকা চলে যাওয়ার আগেই ওর সাথে তোকে বিয়ে করাবো, কিন্তু প্লিজ তুই কোনো পাগলামি করিস না। অন্যদিকে ইন্দারের যে গার্লফ্রেন্ড ছিল সে একজন বড় স্টাইলিশ মেকওভার আর্টিস্ট। সারু এবার আনস্মার্ট থেকে স্মার্ট হওয়ার জন্য নিজেকে স্টাইলিশ করতে রুবির সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু খোঁজ নিয়ে জানতে পারে রুবির সাথে দেখা করতে হলে তাকে 3 মাসের ওয়েটিং লিস্টে থাকতে হবে। কিন্তু সারুর হাতে সময় আছে মাত্র 1 মাস। তাই সারু বাধ্য হয়ে সেদিন গভীর রাতে লুকিয়ে লুকিয়ে ইন্দারের রুমে যায় কথা বলতে, কারণ পরিবার জানতে পারলে সারুকে আস্ত রাখবে না, তাই তাকে গোপনে আসতে হয়। সারু ইন্দারের কাছে একটা হেল্প চায়। লজ্জায় লজ্জায় সে বলে, প্লিজ তোমার গার্লফ্রেন্ডকে একটু বলে দাও না আমার একটা মেকওভার করে দিতে। সে দেশের সেরা মেকওভার আর্টিস্ট, সে চাইলেই আমার মতো মেয়েদের জীবন বদলে দিতে পারে। আমি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, সেজন্য 3 মাস ওয়েটিং লিস্টে থাকতে হবে, কিন্তু আমার কাছে এত সময় নেই। প্লিজ আমার জন্য একটা রিকমেন্ডেশন করে দাও না। ঠিক তখনই ইন্দারের গার্লফ্রেন্ড রুবি সেই মুহূর্তে চলে আসে। এত রাতে ইন্দার সাথে সারুকে দেখতে পেয়ে রুবি ভুল বুঝতে শুরু করে। রেগে গিয়ে সারুকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে সে। সারু এসব শুনে খুবই কষ্ট পায়। ইন্দার বলে, সে তোমার জন্যই আমার কাছে এসেছিল, তুমি সারুকে সরি বলো। কিন্তু রুবির খুব ইগোতে লাগে, এই মেয়ের কাছে আমি সরি বলবো? রুবি রাগ করে মদের বোতল দিয়ে ঢেল মারে, সেটা ইন্দারের পিঠে লেগে কাচের টুকরোতে শরীর রক্তাক্ত হয়। তখন দ্রুত মেডিসিন কিনতে ফার্মেসিতে যায়। বাসার সিকিউরিটি গার্ড এত রাতে কোনো সমস্যা আন্দাজ করতে পেরে পুলিশকে বিষয়টা জানিয়ে দেয়, কারণ এমনিতেই ইন্দার জেলখাটা আসামি, তাই আলাদাভাবে পুলিশের নজরে থাকে সব সময়। মেডিসিন কেনার সময় পুলিশ ইন্দারকে ধরতে আসে। ইন্দারের কর্মকাণ্ড একদম ভালো নয়, সোসাইটির লোকজনের অনেক অভিযোগ তাকে নিয়ে। ইন্সপেক্টর হ্যারি ইন্দারকে গাড়িতে উঠাতে বলে। সারু হাত জোর করে রিকোয়েস্ট করে ছেড়ে দেওয়ার জন্য। সারু পুলিশকে বলে তার গার্লফ্রেন্ডের সাথে একটু ঝগড়া হয়েছে, আপনি যদি তাকে নিয়ে যান তাহলে ইন্দার তার গার্লফ্রেন্ডকে সরি বলার সুযোগ পাবে না, দ্বিতীয়বার আই লাভ ইউ বলারও সুযোগ থাকবে না। প্রেমের বিষয়ে ইন্সপেক্টর হ্যারি একটু ইমোশনাল। ইন্দারকে তখন ছেড়ে দিতে বলে সে। হ্যারির স্ত্রী একদিন তাকে বলেছিল, দুনিয়া চালানোর জন্য 2টা শব্দই যথেষ্ট, সরি এবং আই লাভ ইউ। কিন্তু হ্যারির স্ত্রী বেঁচে নেই, তাই সে স্ত্রীকে এই কথাগুলো আর বলতে পারে না। এজন্যই মূলত হ্যারি ভালোবাসার কেসগুলোতে অনেক ইমোশনাল হয়ে যায়। সেদিন রাতে সারু ইন্দারকে একা রুমে রেখে যেতে পারে না, কারণ তার অবস্থা খুবই শোচনীয়। সারু সেদিন রাতে তার টেক কেয়ার করতে থাকে। এরপর সকাল হলে দেখতে পাই জয়রাম স্ত্রীকে নিয়ে বাসায় ফিরে আসে। গতকাল রাতে তারা বাড়িতে ছিল না। সিকিউরিটি গার্ড জয়রামকে বলে, আপনার মেয়ে সারা রাত ওই ছেলেটার সাথে কি সব করছে। জয়রাম তার উপর খুব রেগে যায় তখন,
সে বলে, বিশ্বাস না হলে আপনি গিয়ে চেক করে দেখুন। এরপর চেক করার জন্য বাসার ভেতরে যায় এবং গিয়ে দেখে তার কথাই সঠিক। সারু তো ইন্দারের সেবা যত্ন করছিল, কিন্তু জয়রাম এই দৃশ্য দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। বাবাকে দেখে সারু ভীষণ ভয় পেয়ে যায়। জয়রাম মেয়েকে চর মারে। ওখানে থাকা সবাই তাদের দুজনকেই ভুল বুঝে। সকলের সামনে জয়রামের লজ্জায় মাথা কাটা যায়। জয়রাম তখন সিদ্ধান্ত নিয়ে নেয়, আজ থেকে তার মেয়ে সারু তার কাছে মরে গেছে। এজন্য পণ্ডিত মশাইকে ফোন করে বলে, আমার মেয়ের শেষকৃত্য করব, কারণ সে এখন আমার কাছে বেঁচে নেই। এটা ওখানে থাকা সবার কাছে ঘোষণা করে দেয়। সবাই সারুকে রেখে চলে যায়। সারু এখন নিরুপায়, পরিবারের কাছে ফিরে যেতে পারবে না। দুঃখ ভরা মন নিয়ে কাঁদতে কাঁদতে লাইব্রেরিতে নিজের কাজে ফিরে আসে। সারু এখন একা কার কাছে যাবে, সে কোথায় থাকবে? ইন্দার সারুর এই বিপদের সময় পাশে থাকে। ইন্দার নিজে সারুর জন্য আলাদা একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয় থাকার জন্য। এরপর তারা বাজার করার জন্য বাজারে যায় সবজি কিনতে। কিন্তু সারু না বুঝেই ভুলবশত বাজারের সস্তা মদ খেয়ে বাজারের মধ্যে মাতলামি করতে থাকে। অনেক হাসির কাণ্ড ঘটিয়ে ফেলে সে। এরপর স্বাভাবিক হলে বাজার করে যখন বাসায় ফিরে আসছিল, তখন রাস্তায় একজন লোকের পকেট থেকে ওয়ালেট পড়ে যায়। কিন্তু রাস্তার এক নেশাখোর ওয়ালেট কুড়িয়ে নেয়। সারু সেটা দেখতে পায় এবং যার ওয়ালেট তাকে ফিরিয়ে দিতে বলে। লোকটা দিতে যাচ্ছিল না। ইন্দারকে দেখে ভয় পেয়ে দিয়ে দেয়। তখন ইন্দার ওয়ালেটের ছবি দেখে মাথা গরম হয়ে যায় তার। ওয়ালেট ওই নেশাখোরকে আবার ছুঁড়ে মেরে চলে যাচ্ছিল। সারু ওয়ালেটটা নিয়ে আবার সেই লোকটিকে ওয়ালেট ফেরত দিয়ে দেয়। লোকটি খুশি হয়, কিন্তু ইন্দারের মেজাজ ঠিক নেই। সারু ইন্দারকে ডাকতে ডাকতে তার কাছে গেলে ইন্দার তাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। ওই লোকটা দেখতে পেয়ে সারুকে সাহায্য করতে আসে, কিন্তু হঠাৎই ইন্দারের কি হলো? ওই লোকটার সাথে ইন্দারের কি কোনো সম্পর্ক আছে? যাই হোক, ইন্দার বাসায় এসে প্রচুর ড্রিঙ্কস করতে থাকে। তখন সারুর কথা মনে হয়, ছুটে যায় সারুর ফ্ল্যাটে, কিন্তু গিয়ে দেখে তালা মারা। ইন্দার খুব টেনশনে পড়ে যায়। ওখান থেকে সরাসরি সে ওই জায়গায় চলে আসে যেখানে ঝগড়া হয়েছিল। এসে দেখে সারু রাস্তার এক কোণে বসে কান্না করছে। ইন্দার জিজ্ঞাসা করে, তুমি বাসায় যাওনি কেন? সে বলে, আমার কি কোনো আত্মসম্মান নেই? তুমি আমায় দূরে ঠেলে দিয়েছো, আমি কিভাবে ওই বাসায় ফিরে যাব? ইন্দার তখন সরি বলে। সারু ইমোশনাল হয়ে তখন ইন্দারকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই জয়রাম ট্যাক্সি নিয়ে ওখান দিয়ে যাওয়ার সময় এই দৃশ্য দেখে ফেলে। এই দৃশ্য দেখে সে আরো রেগে যাচ্ছিল। যাই হোক, ইন্দার সারুকে নিয়ে ফিরছিল। তখন ইন্দার সারুকে জানায়, ওই ওয়ালেট আমার বাবার ছিল। সারু বলে, জানি আমি, এই বইয়ে তোমাদের দুজনের ছবি আছে। তোমার বাবা একজন বিখ্যাত উকিল রাজেন্দ্র পরিহার। ইন্দার বলে, আমি তাকে ঘৃণা করি। সারু বলে, যেদিন তাকে জড়িয়ে ধরবে সেদিন বুকের সব কষ্ট চলে যাবে। ইন্দার বলে, আচ্ছা, এমন কোনো শর্টকাট রাস্তা নেই যে তোমার বাবা তোমাকে মেনে নেবে? সারু বলে, কোনো সম্ভাবনা নেই। যদি আইআইটি অথবা কোনো ব্রাহ্মণ ছেলে আমায় বিয়ে করে তাহলে হয়তো মেনে নিতে পারে। ইন্দার বলে, তাহলে বিয়ে করে ফেলো। সারু বলে, আমার মতো এমন আনস্মার্ট মেয়েকে কে বিয়ে করবে? তখন ইন্দার সরাসরি সারুকে নিয়ে মুস্তাকিন ভাইয়ের কাছে যায়। মুস্তাকিন ভাই মেকওভারের জন্য কিং। রবিও তার সব অর্ডার এখান থেকেই নিত। এরপর মুস্তাকিন ভাই সারুর আনস্মার্ট চেহারাকে মেকওভার করে সাজিয়ে গুছিয়ে তার সৌন্দর্যের নতুন একটা রূপ দেয়। তাকে দেখতে এখন সত্যি ভীষণ সুন্দর লাগছিল। ইন্দার তাকে দেখে তো চোখই সরাতে পারছিল না। আজ থেকে সারুকে কেউ আর আনস্মার্ট বলতে পারবে না। সারু তখন বলে, আমার বাবা মা যদি আমায় এভাবে দেখতো তাহলে হয়তো তারা অনেক খুশি হতো। ইন্দার বলে, তাহলে চলো তাদের দেখাই। সারু কিছুটা ভয়ে ছিল। সকালবেলা ইন্দার সারুকে ওই সাজেই সারুর বাসায় নিয়ে যায়। সারু অনেক আশা নিয়ে বাবা মায়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এসে দেখতে পায় তার বাবা জয়রাম মেয়ের শেষকৃত্যের অনুষ্ঠান করছে।
মানুষ মারা গেলে যেই অনুষ্ঠান করা হয় আর কি। সারু এটা দেখার পর তার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোনো সন্তান বেঁচে থাকা অবস্থায় বাবার কাছে নিজের শেষকৃত্য দেখতে পায়, তাহলে তার মনের অবস্থা কেমন হতে পারে একটাবার ভেবে দেখেন। ইন্দার বলে, তুমি এখন কি করবে সারু? সে বলে, আমি কোনো লুজার নই যে হাল ছেড়ে দেব। আমি নতুন সারু হিসেবেই অফিসে যাব, আর তুমি আমাকে যে সুন্দর চেহারা দিয়েছো সেটা আমি নষ্ট করতে চাই না। যখন কোনো উপযুক্ত ছেলে এসে বলবে, উইল ইউ ম্যারি মি, তখন আমি বলবো ইয়েস। এরপর বাবার কাছে আসব। বাবা তখন জড়িয়ে ধরে বলবে, সুখী হও, দীর্ঘজীবী হও। এসব বলছিল আর কান্না করছিল। যাই হোক, পরদিন সারু একদম স্মার্ট মেয়ে সেজে অফিসে যায়। তখন তাকে নিয়ে যারা নাক সিটকাতো তারা হা করে তাকিয়ে থাকে। সকলেই তাকে দেখে অবাক। এরপর অভিমন্যুর সাথেও দেখা হলে অভিমন্যুও তার সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য হয়। সেদিনের পর থেকে অভিমন্যু বেশ কিছুদিন লাইব্রেরিতে এসে সারুর সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু সারু ফ্লু রোগের অসুস্থতার কারণে কিছুদিন ধরে আসছে না। এই বিষয়টা ইন্দারও খেয়াল করে। এরপর একদিন ফাইনালি অভিমন্যু সারুর দেখা পায়। তখন সে বলে, কয়েকদিন ধরেই তোমার সাথে দেখা করার চেষ্টা করছি, তোমার শরীরের কি অবস্থা? সারু বলে, ঠিক আছে এখন। এরপর অভিমন্যু সারুকে বিয়ের জন্য সরাসরি প্রপোজ করে, তুমি আমায় বিয়ে করবে? সারু তখন খুব খুশি হয়ে যায়, কারণ সে এমনিতেই অভিমন্যুকে পছন্দ করত। ঠিক সেই মুহূর্তেই ইন্দার সারুকে ফোন করে। সারু তখন ইন্দারের সাথে দেখা করতে চলে আসে। ওই মুহূর্তে সারু ইন্দারকে জানায়, অভিমন্যু আমায় প্রপোজ করেছে, আমি কি উত্তর দেব? ইন্দার একটু আনমনে হয়ে বলে, হ্যাঁ বলে দাও। এরপর সারু অভিমন্যুকে বিয়ে করতে রাজি হয়। তারা দুজন দেখা করে, কথা বলে। এ সব কিছুতে ইন্দার উপস্থিত থেকে দুজনকে সাহায্য করত, কিন্তু ভেতরে ভেতরে খুবই কষ্ট পেত। বিষয়টা তাদের বুঝতে দিত না সে, কিন্তু একা একা সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। এর কিছুদিন পর কাজী অফিসে দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাই ইন্দার সারুকে নিয়ে কাজী অফিসে অভিমন্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরও অভিমন্যু আসছিল না। সারু ভীষণ টেনশনে পড়ে যায়। অভিমন্যুর আসার কোনো খবর নেই। তাই শেষ পর্যন্ত সারু অভিমন্যুর বাসায় চলে যায়। অভিমন্যু দরজা খুলতেই সারু জিজ্ঞাসা করে, আসোনি কেন? অভিমন্যু বলে, আমার বাবা মা এই বিয়েতে মত দেয়নি, আমি খুবই দুঃখিত সারু। সারু ইন্দারকে বলে, সে আমায় বিয়ে করতে চায় না ইন্দার, তাকে মারো, তাকে মারো। তখন অভিমন্যুর বাবা বের হয়ে আসে আর বলে, আজ অভিমন্যু তোমার ব্যাপারে সব বলেছে আমায়। যেই মেয়ে বেঁচে থাকা অবস্থায় তার পরিবার শেষকৃত্য করে, সেই মেয়েকে আমাদের পরিবারে মেনে নেওয়া অসম্ভব। আমি এটা সাফ সাফ অভিমন্যুকে বলে দিয়েছি। সারু ভীষণভাবে কষ্ট পায়। তার সাথেই কেন বারবার এমনটা হয়। সেখান থেকে দুঃখ ভরা মন নিয়ে বাসায় চলে আসে। সে অনেক কান্নাকাটি করে। ইন্দার তাকে শান্ত করার চেষ্টা করছিল। সারু ইন্দারকে খুব কাছে পেয়ে তাকে কিস করে, কিন্তু ইন্দার চলে আসতে নেয়। সারু তখন তার পা চেপে ধরে। তখন তার মনের আবেগটা ছিল এমন, সবাই আমাকে ছেড়ে গেলেও অন্তত প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। ইন্দার তাকে নিয়ে বেডে শুইয়ে দেয়। তখন সারু নিজে থেকে ইন্দারকে কাছে টেনে নেয়। সেই রাতটায় দুজনে অন্তরঙ্গ সম্পর্কে আবদ্ধ হয়। রাত পেরিয়ে সকাল হয়। ইন্দার ঘুম থেকে উঠে দেখে সারু তার পাশে নেই। এরপর সে বাইরে ব্যালকনি থেকে দেখতে পায় অভিমন্যু সারুর সাথে কথা বলছে। অভিমন্যু সারুকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন ইন্দারের ফোনে সারুর একটা মেসেজ আসে, অভিমন্যু এসেছিল আমার কাছে, আমি বুঝতে পারছি না কিভাবে সরি বলবো তোমায়। তখন ইন্দার দুঃখ পায় অনেক। ইন্দার এই দুঃখে শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে ব্যাগ ট্যাগ গোছাচ্ছিল। তখন সারুর মা এখানে আসে। ইন্দার তাকে ভেতরে বসতে দেয়। সন্তান হাজার দোষ করলেও মা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। সারুর মা ইন্দারকে বলে, 27 তারিখ ছোট মেয়ে কাফেরির বিয়ে, এই কার্ডটা তুমি সারুকে দিয়ে দিও।
ইন্দার জানায় এখন তার সাথে আমার দেখা হয় না। তখন সারুর মা চলে যেতে নিলে ইন্দার বলে কার্ডটা দিয়ে যান, আমি সারুকে দিয়ে দেব। এরপরে ইন্দার কার্ডটা নিয়ে লাইব্রেরিতে যায়, কিন্তু গিয়ে জানতে পারে সারু চাকরি ছেড়ে দিয়েছে। সেখান থেকে ইন্দার অভিমন্যুর অফিসে যায় দেখা করতে এবং কার্ডটা তাকে দেওয়া হয় যাতে সে সারুকে দিয়ে দেয়। কিন্তু অভিমন্যু জানায় বিয়ে ভাঙার পর সারুর সাথে আমার দেখা হয়নি, তার সাথে যোগাযোগ নেই, কার্ডটা তাকে দিতে পারবো না আমি। ইন্দার বলে তুমি মিথ্যা বলছো, আমি নিজে দেখেছি তুমি এসেছিলে তার সাথে দেখা করতে। সে বলে হ্যাঁ গিয়েছিলাম, তখন আমাদের কিছু পার্সোনাল কথা হয়েছিল। এরপর সে তার পথে আর আমি আমার পথে। সারু কোনো অ্যাড্রেসও দিয়ে যায়নি কোথায় আছে সে। ইন্দার বলে আমার জন্য তার কোনো মেসেজ হবে তোমার কাছে? অভিমন্যু বলে না। ইন্দার ভীষণ টেনশনে পড়ে যায়, সারু কোথায় আছে, কি করছে, তাকে কিভাবে সে খুঁজে পেতে পারে। এরপরে ইন্দার সারুকে অনেক খোঁজাখুঁজি করে। ইন্ডিয়া ট্রাভেল লিমিটেড থেকে সারু কোথায় গেছে সেটার লোকেশন বের করে ইন্দার খুব দ্রুত সেখানে পৌঁছে যায়। ওখানে যাওয়ার পর এক লোকের মাধ্যমে জানতে পারে একটি মেয়ে বনের ভেতরের দিকে গেছে। ইন্দার বনের ভেতরে গিয়ে সারুকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর সারুকে বসে থাকতে দেখতে পায়। ইন্দার তার কাছে গিয়ে বলে তুমি এই জঙ্গলের ভেতর একা একা এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? সারু বলে এই কথা বলার জিজ্ঞাসা করার তুমি কে? তখন ইন্দার বলে আমায় বলো ওই রাতের পর আমি তোমার কে? সারু বলে ওই রাতটাও গেছে, ব্যাপারটাও সেখানে চলে গেছে। ওই রাতে যা হয়েছিল সেটা অভিমন্যুকে ভুলে যাওয়ার জন্য, বুঝেছো? আমাকে প্লিজ একা ছেড়ে দাও। এটা শুনে ইন্দার ভীষণ কষ্ট পায়, তাই নিজের উপর রাগ করে সে চলে যায়। এরপর ইন্দারকে ফেরাতে সারু বন থেকে দৌড়ে বের হয়ে আসে, কিন্তু ততক্ষণে সে চলে গেছে। তাই সারু হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়ে। ওই মুহূর্তে ইন্দার কাফিরের বিয়ের কার্ডটা নিয়ে তার দিকে হাত বাড়িয়ে দেয়। তখন সারু ইমোশনাল হয়ে ডিরেক্ট ইন্দারকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পরই ইন্দার খেয়াল করে সারুর কোনো সারা শব্দ নেই। সে দেখতে পায় সারুর নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ইন্দার সঙ্গে সঙ্গে হাসপাতালে অ্যাডমিট করায় তাকে। ডাক্তার কিছু টেস্ট চেক আপ করার পর ইন্দারকে জানায় সারুর ম্যানিঙ্গোমা রোগ হয়েছে, ব্রেইনে গভীর টিউমার। এই কারণে তার অপারেশনও করা যাবে না, সেজন্য তাকে শুধু খাবার ওষুধ দিয়ে চিকিৎসা করছি। এরকম ব্যাপারে রোগীদের রোগ নির্ণয়ও কঠিন। এই বিষয়ে এর আগে তো তার হবু বর অভিমন্যুকেও সতর্ক করেছিলাম। এটা শোনার পর ইন্দার সঙ্গে সঙ্গে অভিমন্যুর অফিসে চলে যায়। গিয়েই তাকে একটা ঘুষি মারে আর বলে তুমি সারুর রোগের জন্য বিয়ে ভেঙে দিয়েছো তাই না? সে বলে বিয়ে ভাঙার পর আমি তার মেডিকেল রিপোর্ট হাতে পাই। আমি যদি আগে থেকেই জানতাম তাহলে সারুকে ছাড়তাম না। আমি তার রোগের কথা জানার পর আমি সারুর সাথে দেখা করেছিলাম এবং দ্বিতীয়বারের জন্য তার কাছে একটা সুযোগ চেয়েছিলাম, কিন্তু সারু বলেছিল বিয়ে ভাঙাতে ভালোই হয়েছে, নইলে আজীবন টিউমারওয়ালা মেয়েকে নিয়ে থাকতে হতো তোমার। সে আমাকে দ্বিতীয়বার সুযোগ দেয়নি। ইন্দার বলে তাহলে এই কথা আমায় বলনি কেন? তখন সে বলে সারু আমাকে দিয়ে ওয়াদা করিয়েছিল তার রোগের কথা যেন ইন্দার কখনোই না জানে। যাই হোক, ইন্দার সেখান থেকে হাসপাতালে চলে আসে। ইন্দার সারুর পাশে বসে চোখের জল ফেলছিল। এরপর হাসপাতালের রিসেপশনিস্ট ইন্দারকে রোগীর জিনিসপত্র দিয়ে দেয়। তখন ইন্দার সারুর ফোন চেক করে দেখে সে ছোট বোন কাবেরীর বিয়ের জন্য কত প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিল, কিন্তু দু একদিন বাদেই তো কাবেরীর বিয়ে। ইন্দার তখন নিজে কাবেরীর বিয়ে বাড়ি সাজানোর সময় তাদের একজন লোক সেজে ওই বাড়িতে ক্যামেরা ফিট করে আসে। এরপর যেদিন কাবেরীর বিয়ের দিন, সেদিন ইন্দার সারুকে সুন্দরভাবে সাজিয়ে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা বাড়িতে নিয়ে আসে। তাকে খুশি করতে ইন্দার বাড়িটা নিজের মতো করে সাজিয়েছিল। এসব দেখে সারু তো ভীষণ খুশি হয়। সেখানে সারু তার বোন কাবেরীর বিয়ে লাইভ টেলিকাস্ট দেখতে পায়। ইন্দার তাকে খুশি করতে কত কি না করে যাচ্ছে। তখন ইন্দার সারুকে বিয়ে করার জন্য প্রপোজ করে। সারু বলে আমার গল্পটা সম্পূর্ণ আলাদা, না আমি তোমার প্রথম পছন্দ, না আমি তোমার বেস্ট চয়েস।
ইন্দার বলে তুমিই আমার বেস্ট। সারু বলে প্লিজ এভাবে বলো না, তাহলে আমি হ্যাঁ বলে দেব। কিন্তু সারুর মনে বাবা মাকে নিয়ে ভীষণ দুঃখ। বাবা মা সন্তানদের জন্য আশীর্বাদ বা অভিশাপ যাই দিয়ে থাকুক না কেন, সেটাই খোদা কনফার্ম করে দেয়। সেটাই যেন সারুর সাথে হয়েছে। এসব বলতে বলতেই সে আবার অসুস্থ হয়ে যায়। তাই ইন্দার তাকে আবার হাসপাতালে অ্যাডমিট করায়। ইন্দার সরাসরি চলে আসে জয়রামের বাসায়। সারুর ছবিতে যে মৃত মালা ঝুলিয়ে রেখেছিল সেটা ইন্দার ছিঁড়ে ফেলে। জয়রাম তার এমন আচরণের জন্য ইন্দারকে কষে চড় মারে। ইন্দার বলে এই ছবিতে আপনি কখনোই এই মালা দেবেন না। জয়রাম রেগে বলে দিলে কি করবি তুই? ইন্দার বলে যদি দেন তাহলে আমি আবার এসে ছিঁড়ে ফেলবো। এই বলে চলে যায়। ইন্দারের এমন বাড়াবাড়ির জন্য জয়রাম সবাইকে নিয়ে থানায় কমপ্লেন করে। তাই ইন্সপেক্টর হ্যারি পরদিন সকালবেলা ইন্দারকে ধরে থানায় নিয়ে যায়। থানায় আসার পর ইন্দার পুলিশকে বলে আমাকে একটা কল করতে দিন প্লিজ, হাসপাতালে সারুর খবর নিতে হবে। কিন্তু পুলিশ তাকে ফোন করার কোনো সুযোগ দেয় না। তাই ইন্দার বাধ্য হয়ে থানা থেকে পালিয়ে যায়। যে করেই হোক সারুর সাথে দেখা করতে হবে। এদিকে দেখি সারু কিছুটা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলে সে লাইব্রেরিতে চলে আসে। ইন্দার লাইব্রেরি থেকে তার কাছে যে বইগুলো নিত সেই সব বই সারু খুঁজে বের করে এবং প্রতিটা বইয়েই ইন্দার তাকে চিরকুটে যা লিখে দিয়েছিল সেগুলো বের করে সারু একটা একটা করে পড়তে থাকে। চিরকুট থেকে সারু জানতে পারে সারুই ইন্দারের জীবনের বেস্ট চয়েস, সেরা পছন্দের মেয়ে। তার লেখাগুলো পড়ে সারু খুব কান্না করতে থাকে। ইন্দার তাকে অনেক ভালোবাসে। আর এদিকে ইন্দার এখনো পুলিশের হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে ধরে ফেলে। তখন ইন্সপেক্টর হ্যারি এসে বলে মরার ইচ্ছা নিয়ে কেন এত পালাচ্ছিস বলতো? সরি বলার জন্য নাকি আই লাভ ইউ বলার জন্য? এরপর দেখতে পাই হ্যারি নিজেই সারুর সাথে দেখা করাতে ইন্দারকে নিয়ে আসে, কিন্তু তাকে সময় দেওয়া হয় 10 মিনিট। এরপর ইন্দার লাইব্রেরিতে এসে দেখতে পায় সারু একা বসে কান্না করছে। ইন্দার দৌড়ে সারুর কাছে আসে আর বলে আমি অনেক লেট করে ফেলেছি, সরি, চলো তোমায় হাসপাতালে যেতে হবে। তখন সারু বলে তুমি তো আমায় কখনো বলনি আমি তোমার লাইফের বেস্ট চয়েস ছিলাম, তবুও কেন আমায় অভিমন্যুর সাথে বিয়ে দিতে চাচ্ছিলে? তখন ইন্দার বলে আমার মতো একজন অপরাধী তোমার বেস্ট চয়েস হতে পারে না, তাছাড়া তোমার বাবা মেনে নিবে না। তখন সারু কাঁদতে কাঁদতে বলে ইন্দার আমি তোমার স্ত্রী হয়ে সরস্বতী পরিহার পরিবারের একজন হতে চাই, উইল ইউ ম্যারি মি? ইন্দার তখন সারুকে জড়িয়ে ধরে দুজনে খুব ইমোশনাল হয়ে যায়। তখন পুলিশ চলে আসে, তার সময় শেষ। কিন্তু সারু ইন্দারকে ছেড়ে দিচ্ছিল না, সে খুব কান্না করছিল। তখন হ্যারি তাদের এমন ভালোবাসা দেখে নিজেই খুব ইমোশনাল হয়ে যায়। হ্যারি তখন ইন্দারের হাতকড়াটা খুলে দেয় এবং সেটা হাতে দিয়ে বলে তোমাদের বিয়ের জন্য আমার পক্ষ থেকে এটাই উপহার। সেদিন রাতে দুজনে বিয়ের জন্য হাতে মেহেদি লাগাচ্ছিল। তখন সারু ইন্দারকে বলে আমি মরে যাওয়ার পর প্লিজ আমার ছবিতে যেন মালা দিও না, আর আমার জন্য সুন্দর একটা ফুল গাছের নিচে 2 গজ জমি রেখো, সেখানে আমায় কবর দিও। যখন আমার আপন কেউ দেখা করতে আসবে তখন আমি ফুল হয়ে তাদের উপর ঝরব। এরপরে ইন্দার আবার জয়রামের বাসায় আসে এবং সারুর ছবি থেকে সে মালাটা খুলে ফেলে আর জয়রামকে বন্দুক দেখিয়ে বলে আপনি সারুর ছবিতে আর মালা দেবেন না। জয়রাম রেগে বলে তোর মতো গুন্ডার কাছে মালা কি আসে যায়? ইন্দার তখন বলে কারণ কালকে আমার আর সারুর বিয়ে। সারু যখন এই মালা দেখে তখন সে অনেক কষ্ট পায়, কান্না করে। আর তার কান্না বন্ধ করার জন্য আমি মারতেও পারি, আমি মরতেও পারি। এটা শুনে জয়রামের চোখেও পানি চলে আসে। জয়রামের স্ত্রী তখন আর মুখ বুজে থাকতে পারে না, সে বলে অনেক হয়েছে আর না, আমি তোমায় বলছি ছবিতে আর কখনোই মালা থাকবে না। পরের দিন কাজী অফিসে ইন্দার ও সারু বিয়ে করতে যাচ্ছিল। তাদের বিয়ের একমাত্র সাক্ষী ছিল ইন্সপেক্টর হ্যারি। এরপর দুজনে বিয়ের জন্য যখন মালা বদল করতে নেয়
তখন সারুর বাবা মা এসে উপস্থিত হয়। সারু বাবাকে দেখে ভয় পেয়ে যায়। বাবা কাছে এসে বলে, শুনলাম তুমি বিয়ে করছো। সারু ভয় পেয়ে মাথা ঝুঁকিয়ে না বলে। তাই ইন্দার কষ্ট পেয়ে চলে যেতে নিলে সারু তার হাত টেনে ধরে। এরপর সারু বাবাকে কাঁদতে কাঁদতে বলে, বাবা প্লিজ আমাদের বিয়েটা মেনে নিন প্লিজ। জয়রাম তখন বলে, গতকাল এই ছেলেটা বলেছিল সে তোর জন্য মারতেও পারে মরতেও পারে, এর থেকে বড় ওয়াদা আর নেই, আর তার চেয়ে সেরা ছেলেও নেই। জয়রাম তাদের দুজনকে মেনে নেয়, তাই সে মেয়েকে আশীর্বাদ করে। এরপর সবার উপস্থিতিতে বিয়ের জন্য দুজনে মালা বদল করে। কিন্তু সে সময় সারু প্রচন্ড অসুস্থতা অনুভব করে। এরপর রেজিস্ট্রি খাতায় ইন্দার সাইন করে। তারপর সারু সাইন করার সময় মাথা ঘুরছিল, তবুও সে অনেক কষ্টে কোনো মতে রেজিস্ট্রি খাতায় সাইন করে। সাইন করার পর সে নিজেকে আর ধরে রাখতে পারে না। অসুস্থ হয়ে ইন্দারের কাছে সে ঢুলে পড়ে। এরপর তাকে দ্রুত হাসপাতালে অ্যাডমিট করা হয়। সারুর ট্রিটমেন্ট চলতে থাকে। সারুর অবস্থা খুবই গুরুতর। সারু ডাক্তারকে বলে, আমার কাছে আর কতটুকু সময় আছে। কিন্তু ডাক্তার কোনো কথা বলে না। আমাকে মাফ করুন এই বলে চলে যায়। কারোর আর বুঝতে বাকি থাকে না সারু সবাইকে ছেড়ে চলে যাবে। জয়রাম তখন কাঁদতে কাঁদতে বলে, বাবা মা সন্তানকে দুয়া বরদুয়া যাই দিক না কেন ঈশ্বর সেটা মেনে নেয়। আমি ভেবেছিলাম সে আবার আমার কাছে ফিরে আসবে, মাফ চাইবে, আর আমি তাকে মাফ করে দেব। সারুর এই অবস্থার জন্য জয়রাম নিজেকে দোষারোপ করতে থাকে। কিন্তু সারুর বাবা মায়ের প্রতি বিন্দু পরিমাণও অভিযোগ ছিল না। বাইরে থেকে ইন্দার এসব দেখে কষ্ট সহ্য করতে পারছিল না। তখন হ্যারি এসে ইন্দারকে বলে, কাজী অফিসে সারু ব্যাগ ফেলে এসেছিল, সেখানে এই বইটাও পেয়েছি। গত 3 মাস ধরে সারু এই বইটা ইস্যু করে যাচ্ছে। বইয়ের 65 নাম্বার পেজে এই শুকনো গোলাপ রাখা ছিল, আর সেখানে পেন্সিল দিয়ে তারিখ লেখা ছিল 1994 থেকে 2015। পেজে তোমার বাবার আর তোমার একটা ফটো রাখা ছিল, তাদের ব্যাকগ্রাউন্ডে সেই বড় ফুল গাছটাও দেখতে পাই। হ্যারি বলে, ভাবো বইয়ের 65 নাম্বার পেজ কি ইঙ্গিত করছে ভাবো। ইন্দার বইটা নিয়ে সঙ্গে সঙ্গে তার বাবার কাছে ছুটে আসে আর বাবাকে বলে, বাগানে 1858 সালের সেই গাছটা কি এখনো আছে? সে বলে, হ্যাঁ, কিন্তু কেন? ইন্দার বলে, ওই গাছের নিচে আমার 2 গজ জমি চাই। বাবা তার শার্টে রক্ত দেখতে পেয়ে বলে, এবার কাকে মার্ডার করে এসেছো? ইন্দা তখন কোনো উত্তর না দিয়ে সোজা সারুর কাছে চলে আসে আর সারুকে বলে, বিয়ের আগে তুমি কখনোই জানতে চাওনি আমি কেন খুন করেছিলাম। আমার বয়স যখন 13, তখন আমাদের বাসায় একজন আয়া ছিল। তাকে মায়ের মতোই ভাবতাম আমি, সে আমার দেখাশোনা করত। একদিন আমার চাচা তার রুমে ঢুকেছিল। সেই আয়া নিজেকে বাঁচাতে চাচাকে খুন করে। কিন্তু আমি জানতাম ওই আয়ার সত্য কথা বাবা কখনোই বিশ্বাস করবে না। তাই আমি বাবাকে বলেছিলাম চাচাকে আমিই মেরেছি। আমার বাবা ছিল নামকরা উকিল, তাই তার বিশ্বাস ছিল বাবা তাকে বাঁচিয়ে নিয়ে আসবে। কিন্তু আমার বাবা আমার কেসটা নেয়নি, সে আমাকে একা ছেড়ে দেয়। আর এ কারণেই ইন্দার বাবাকে কখনোই ক্ষমা করতে পারে না। তখন সারু ইন্দারকে বলে, মানুষ একসাথে এই জন্যই থাকে যে যাতে তারা একে অপরকে মাফ করে দেয়। সারু ইন্দারকে তখন ওয়াদা করায় যেন সে তার বাবাকে মাফ করে দেয়। ইন্দার তার পাশে শুয়ে তখন অনেক ইমোশনাল হয়ে যায়, কাঁদতে থাকে। সারু বলে, এখন আমায় বিদায় বলো। ইন্দার বলে, কখনোই না। সারু তাকে বলে, তোমার বউকে যদি অনুমতি না দাও তাহলে সে কিভাবে বিদায় নেবে? তখন সে আরো চেপে ধরে বলে, তুমি যেতে পারো না সারু। সারু বলে, আমি তোমায় পেয়েছি, এখন চলে যেতে কোনো ভয় নেই আমার। ইন্দার কাঁদতে কাঁদতে বলে, আমি তোমায় ভালোবাসি। উত্তরে সারুও বলে, আমিও তোমায় ভালোবাসি। তখন সারু আস্তে আস্তে পৃথিবীর সকল ভালোবাসা মায়া মমতা ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্দার তার এমন বিদায় কোনোভাবেই মানতে পারছিল না। সে যে কতটা কষ্ট পায় বলে বোঝানো সম্ভব নয়।
জীবনের সব থেকে মূল্যবান জিনিস হারিয়ে তার দুঃখের কোনো সীমা থাকে না। এদিকে ইন্দারের বাবা সবকিছু জানতে পেরে হাসপাতালে আসে। তখন ইন্দারকে সে বলে, শুনলাম তুমি বিয়ে করেছো, চিন্তা করো না, তার কিছুই হবে না। একবার আমি তোমাকে বাঁচাতে পারিনি, সেটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু এইবার আমি আমার বৌমাকে বাঁচাবই। তখন ইন্দার বলে সে আর বেঁচে নেই। বাবা তখন ছেলের কাছে নিজের ভুল শুধরানোর শেষ সুযোগটাও যেন হারিয়ে ফেলে, তাই সে কান্না করতে থাকে। কিন্তু ইন্দার বাবাকে সান্ত্বনা দেয় আর ছাড়ুর প্রমিস সে রক্ষা করে। বাবার প্রতি তার কোনো রাগ অভিমান নেই। বাবা ছেলের দূরত্ব নিমিষেই শেষ হয়ে যায়। বাপ বেটা সবকিছু ভুলে দুজনকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়ে। তখন গল্প চলে আসে বর্তমানে। সেই গাছটার নিচে দাঁড়িয়ে ইন্দার। ইন্দার সারুকে অনেক মিস করে, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ। সে সারুকে এতটাই ভালোবাসতো, কিন্তু বাস্তবতার কাছে সে হেরে গেছে। তার জীবনে ভালোবাসা এসেছিল, কিন্তু সৃষ্টিকর্তা সেই মানুষটিকে তার কাছ থেকে উঠিয়ে নিয়েছে। সৃষ্টিকর্তা তার জীবনের গল্প এভাবেই লিখেছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সবশেষে মুভির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।